যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ভারতবর্ষকে তো নাকাল করতে হবে, মূল টার্গেট তো ভারতবর্ষকে নাকাল করতে হবে। কারণ ভারতবর্ষকে যদি নাকাল না করা হয়, রাশিয়া যদি এখানে যেভাবে স্ট্রং হয়ে গেছে, তাতে আমেরিকার দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকার আধিপত্য বিস্তার হবে না। তাই পাকিস্তানকে করা হলো, মানে ইনক্লুডিং বাংলাদেশ। তখন তো বাংলাদেশ হয়নি 1971-এর আগে, কিন্তু আমেরিকা করলো আর এরা করলো। আমেরিকা বললো, এরা করলো। এই যে বললো, দেখুন আপনি আমাকে বললেন যে দেবদা চলুন ওখানে ভালো চা পাওয়া যায়, চা খেয়ে আসি, রথতলার মোড়ে ভালো চা পাওয়া যায়। তো আমি কখন আমি চাটা খাবো দিদি? যখন আমার চা খাওয়ার ইচ্ছাটা জাগবে। আমার চা খাওয়ার ইচ্ছাই নেই, আপনি আমাকে চা খাওয়াতে পারবেন? যত ভালো চায়ের কথাই আপনি বলেন না। তো আমেরিকা যে এদেরকে দিল যে তোমরা এটা ভারতবর্ষকে ইনস্টেবিলাইজ করো, এটা ওরা খেলো, তার কারণ ওদের মনে অলরেডি ইনহেরিট করা ঘৃণা ভারতীয় হিন্দুদের প্রতি ছিল। কারণ ওরা জানে যে আমাদেরকে গজবাতুল হিন্দু হতে হবে, ওরা জানে যে আমাদের ধর্মীয় আদেশ আছে যে একদম ওপরওয়ালার আশীর্বাদ নিয়ে আগুনকে জয় করা দুটো শ্রেণী আসবে, দুটো দল বেরোবে যারা ভারতবর্ষে এসে ভারতবর্ষ দখল করবে, এবং তারা যখন আসবে তখন তাদের নেতৃত্ব দেবে কে? মারিয়ামের ছেলে, অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম। এবার ব্যাপার হচ্ছে যেটা ভারত ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। জন্ম হওয়ার পর থেকে একদম বলা যায় জন্ম মুহূর্ত থেকে শুরু হয়ে গেল এই দুটো দেশের দ্বন্দ্ব। মূল ক্ষেত্র হচ্ছে কাশ্মীর, কিন্তু যে কোনো জায়গা বলুন, পূর্ব পাকিস্তান বলুন, যেটি পরবর্তীকালে বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে পৃথিবীর বুকে, বা কাশ্মীর বলুন, ওইখানে কিন্তু দ্বন্দ্বের নামে যেটা হয়েছে সেটা এথনিক ক্লিনজিং, এবং সেই এথনিক ক্লিনজিং কিন্তু হয়েছে হিন্দুদের। এরপরে সমুদ্র দিয়ে অনেক জল জোয়ার ভাটা খেলে গেছে, দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক উত্থান ঘটেছে, সরকার এসেছে, নতুন সরকার, তাদের বিদেশ নীতি নতুন ধরনের তৈরি হয়েছে, এবং একদম আজকের যুগে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে আমাদের ভারতবর্ষ যে করেই হোক, এত কিছু বাধা বিপত্তির পরেও অফিসিয়ালি ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম শক্তি। ঠিক আছে, অর্থনৈতিক এবং সামরিক দুইভাবেই। এবং এখনো অবধি এটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ, এখনো অবধি এটি নিজের সার্বভৌমত্ব ধর্ম নিরপেক্ষতাকে ধরে রেখে দিয়েছে, এবং এখনো অবধি আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্র প্রচণ্ড রকমভাবে এই সার্বভৌমত্বকে কিন্তু ব্যাঘাত এবং ব্যাহত করবার চেষ্টা করছে। দেখুন এখানে কিন্তু অনেকে, বিশেষত পাশের দেশের আমাদের যারা শ্রোতা রয়েছেন, তারা হয়তো এটি শুনলে একটু কিছু মনে করতে পারেন, একটু অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু সত্যি সবসময় তো সত্যি। পাশের দেশ থেকে কখনো বলা হয় আসাম আমার, একটা বৃহত্তর একটা ছবি প্রকাশ করা হয়, হ্যাঁ, কখনো বলা হয় ত্রিপুরা আমার, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, আবার পাকিস্তান বলে গোটা কাশ্মীর আমার, গোটা পাঞ্জাব আমার, রাজস্থান আমার, হরিয়ানা আমার। এর পেছনে একটা ফোর্স রয়েছে, এবং যেটা লক্ষণীয় বিষয়, ভারত নিজের বিদেশ নীতির মধ্যে একটা পরিবর্তন করেছে, যেটার আমরা লক্ষ্য দেখতে পেয়েছি অপারেশন সিঁদুর। ব্যাপার হচ্ছে যে অনেকে কি বলে মিগ-21 ফেলে দিয়েছি, আবার কি রাফাল ফেলে দিয়েছি। তো এই সমস্ত ছেলে মানুষই ঝগড়া করার জন্য, কমেন্ট সেকশনে ঝগড়া করার জন্য অনেক কথা বলা যায়, হাসাহাসি অনেক কিছু করা যায়, কিন্তু ফ্যাক্ট হয়েছে একটা ধরুন খ্যাপা কুকুরকে যদি ডান্ডা পেটা করলে সেই কুকুরটা যেরকম গাড়ির তলায় গিয়ে ঢুকে পড়ে, পাকিস্তান ঠিক সেই রকমভাবে আত্মসমর্পণ করেছে। এটা একটা ঘটনা বিষয়।
এবারে এটাকে আপনারা হাইলাইট যদি পরাজয়টাকে যদি হাইলাইট করেন তো করবেন, এটা কোনো ব্যাপার না। ভারতের এই চেঞ্জিং বিদেশ নীতির সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞাসা করব। এই যে একটা ভারতের মানে একটা ডিফেন্সিভ থেকে একটা অফেন্সিভ মুডে যাওয়া, তাও ভারত নিজের থেকে কিন্তু আক্রমণ করছে না, এটার পেছনের মূল কারণটা কি? এবং পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশে এর পরের কি প্রভাব হতে পারে, এর ভবিষ্যৎ কি, এটা সম্পর্কে যদি একটু বলেন। ভারতের যে বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি, সামরিক নীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মানে সকল প্রকার নীতিগত পরিবর্তন বিগত 1 দশক ধরে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। খুব লজিক্যালি যদি দেখা যায় তাহলে কেউ বলতে পারে যেটা বিজেপি করছে এসে, ব্যাপারটা এরকম। কিন্তু না, এটাতেও বড্ড ব্যাপারটা সরলীকরণ করা হয়ে যাবে যে বিজেপি এসেছে বলে করছে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু ভারতবর্ষ সেই ভারতবর্ষই আছে। ভারতবর্ষে এই হিন্দু সংখ্যাগরিষ্ঠ জাতি ছিলাম আমরা, এই মানুষগুলোই ছিল। হয়তো তাদের আজকে এজ 10 বছর বেশি হয়েছে, তখন 10 বছর কম ছিল। তাহলে আমাদের এই পরিবর্তনটা কি করে সম্ভব হলো? দেখুন, ভারতবর্ষের মানে বলে না, রাজার দণ্ডবিধানই প্রজার দণ্ডবিধান। তো রাজার হুকুমই প্রজাকে মানতে হবে। ভারতবর্ষে যখন ট্রান্সফার অফ পাওয়ার, যেটাকে আমরা স্বাধীনতা বলছি, 1947 সালে 15ই আগস্ট, যাদের হাতে ভারতবর্ষের শাসনভার দিয়ে চলে যাওয়া হয়, তারা হচ্ছেন তারা যাদেরকে ম্যাকলে সাহেব বলেছিলেন ব্রাউন স্কিনড ইংলিশ। তো এই যে ব্রাউন স্কিন বা বাদামি চামড়ার ইংরেজরা, এরা ভারতবর্ষে ক্ষমতায়ন ঘটে এদের, এবং বলা চলে এক প্রকার অধীশ্বরে পরিণত হন। অদ্ভুত অদ্ভুত সব ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে এমন সব ভারতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন মানে নতুন ধরনের সিলেবাস আনা হয় স্বাধীন ভারতের জন্য, যেটা ইংরেজদের তৈরি করে। ইংরেজরা তো আমাদের গোলাম করতে চেয়েছিলই, ওই যে গোলামের জন্য যেটুকু দেওয়া দরকার সেই গোলামী মানসিকতার সিলেবাস তারা আমাদের দিয়েছে। সেই সিলেবাসটাকে আরো ভয়ঙ্কর ভাবে বানিয়ে সেখানে মানে ওই ইসলামিক অ্যাপোলজেটিক যে ভাবনাটা, সেটাকে আরো মার্জ করে মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এবার শিক্ষায়তন থেকেই সমাজে চেতনা গড়ে ওঠে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো পার করে। তো এই যে মানে ভয়ঙ্কর মিথ্যা একটা লেফট লিনিং আইডিওলজি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়, সেখানে ভারতবর্ষ কোনোদিন ছিল না, অখণ্ড ভারতের ভাবনাই কখনো ছিল না। এরা হচ্ছে সেই আইডিওলজিকে প্রমোট করেছে যে আইডিওলজির অন্যতম মহাগুরু হচ্ছেন স্ট্যালিন, যিনি ভারতবর্ষকে 7 টুকরোতে ভাগ করতে চেয়েছিলেন। এবং এই বিষয় নিয়ে কৌটিল্য ছদ্মনামে জওহরলাল নেহেরুরই লেখা একটি আর্টিকেল আছে 1946 সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাতে। তিনি পেন নেম ব্যবহার করতেন কৌটিল্য নামে। তো অর্থাৎ বামপন্থা দুটো জিনিসকে, দেখুন, সব বিষয়ে বামপন্থাকে টেনে আনতে বাধ্য হয়, কারণ এর মূলে এরা রয়েছে। বামপন্থীরা নেশনের কোনো কনসেপ্ট এদের নেই, রাষ্ট্রের কনসেপ্ট বামপন্থীদের কনসেপ্টই না। এদের কনসেপ্ট হচ্ছে ইন্টারন্যাশনালিজম, আন্তর্জাতিকতাবাদ। আন্তর্জাতিকতাবাদ কি? না, পুরো পৃথিবীটা একটা কমিউন হবে, যেখানে ডিক্টেটরশিপ অফ প্রোলেতারিয়েট এস্টাবলিশ হবে। প্রোলেতারিয়েট যারা অত্যাচারিত, যারা সর্বহারা, তারা শাসন ক্ষমতার অধীশ্বর হবে। তারা ঠিক করবে তারা কিভাবে নিজেদেরকে গভর্ন করবে, সমাজকে কিভাবে গভর্ন করবে। এদিকে আমরা যদি জিজ্ঞাসা করি তারা কাদের গভর্ন করবে এবং তাদের সমাজে অবস্থানটা কি হবে, কিছুই তারা জানে না। হ্যাঁ, ভেগ থিওরি হলে যা হয় আর কি। তো এবার এর ফলস্বরূপ যে এই প্রোলেতারিয়েট এবং বুর্জোয়া দুটো গোলার্ধে ভাগ করা পৃথিবী যারা দেখতে অভ্যস্ত, তাদের পদাঙ্ক অনুসরণ করে চলা শিক্ষাবিদেরা আমাদেরকে এটা শিখিয়েছে যে এই দেশটা কখনোই দেশই ছিল না, এটা দেশই ছিল না। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি বই মেকিং অফ আ নেশন,
এটাকে কোট করে করে বলতে চায় এরা যে মেকিং অফ আ নেশন, মানে রাষ্ট্র তৈরির পথে ছিল, ওটা রাষ্ট্র তৈরি হচ্ছিল। তো ভারতবর্ষের প্রাচীন ইতিহাস তো তা বলে না দিদি, সেটা তো আপনি ভালোভাবেই জানেন। এখানে সবসময় একটা রাষ্ট্র ছিল, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য থাকা সত্ত্বেও কাশী এবং কাঞ্চির শতাব্দীর পর শতাব্দী ধরে বিরোধ ছিল। তা সত্ত্বেও কাশীর লোকের সঙ্গে কাঞ্চির লোকের বিবাহ হতো, তারা একে অন্যের পুণ্যক্ষেত্রে তীর্থক্ষেত্রে পূর্ণ করতে যেতেন। কোনো রাজার সেনা তাদেরকে আটকাতেন না। দ্বন্দ্বটা রাজার প্রজার দ্বন্দ্ব কোনোদিন ছিল না। সেটাই। তো এবার সেই ভারতবর্ষের এই যে ভারতবর্ষ কনসেপ্টটা না থাকার ফলে এরা ডিসকভারি অফ ইন্ডিয়া করছে। আরে ডিসকভারি অফ ইন্ডিয়া কি? মানে পণ্ডিত জওহরলাল নেহরু বলছেন ডিসকভারি অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতের এই বিরাট বিরাট মহান নেতাদের একবারও মনে হলো না যে ইন্ডিয়া নামটা তো একটা কলোনিয়াল নাম, এই কলোনিয়াল নামটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড কেন করব, একবারও তারা ভাবলেন না। আবার ডিসকভারি অফ ইন্ডিয়া কেন? ভারতকে নতুন করে আবিষ্কার করার কি আছে? আর তুমি পরিব্রাজক নাকি? তুমি সারা ভারতবর্ষে গ্রামে গ্রামে ঘুরেছিলে নাকি হেঁটে হেঁটে? কিভাবে ভারতবর্ষকে ডিসকভার করলে তুমি? সেই জন্য বোধহয় একটা গেটওয়ে রয়ে গেছে ভারতীয় সংবিধানে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ওটা রেখেছে। ওটাও ইনি রেখেছেন না, আমাদের সংবিধান কমিটি ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে উনিই রেখেছিলেন এটা। তো যাই হোক, ওই যেহেতু ওটার আমার কাছে কোনো এভিডেন্স নেই তাই ওই বিষয়ে যাবো না, কিন্তু আমার সোজা কথা হচ্ছে যার নেতৃত্বে, যার ভাবনাতে নতুন আধুনিক স্বাধীন ভারতের নির্মাণ হলো, সেই স্বাধীন ভারতের উদ্গাতা তিনি বলছেন ডিসকভারি অফ ইন্ডিয়া। তো ডিসকভারি অফ ইন্ডিয়া ইন হোয়াট সেন্স? স্বামী বিবেকানন্দ শিকাগোতে যাওয়ার আগে পরিব্রাজক হয়েছেন, সারা ভারতবর্ষে গ্রামে গ্রামে পদব্রজে হেঁটেছেন। ভারতবর্ষের হিন্দু শক্তি, হিন্দু সমাজ, ভারতীয় সনাতনী সমাজকে পুনরুত্থান করার জন্য অষ্টম শতাব্দীতে যখন আদিগুরু শঙ্করাচার্যের আবির্ভাব ঘটে, তিনি তার 32 বছর সময়কালে ভারতবর্ষকে এইভাবে ঘুরেছিলেন, ভারতবর্ষের প্রত্যেকটা কোণাকে চিনেছিলেন। তারপরে তিনি ভারতবর্ষের জন্য 4 কোণাতে 4টে মঠ প্রতিষ্ঠা করেছেন, আর ভারতবর্ষকে আবার নতুন করে করেছেন। তো এই যে এদের বলা ডিসকভারি অফ ইন্ডিয়ার বেস কি? জেলে বসে ইংরেজদের সঙ্গে মদ্যপান করে লর্ড মাউন্টব্যাটেনের স্ত্রীর সঙ্গে সময় দিয়ে নিশ্চয়ই ডিসকভারি অফ ইন্ডিয়া করা সম্ভব ছিল না। তাহলে এই ডিসকভারি অফ ইন্ডিয়া থেকে ভারতবর্ষকে চেনা সম্ভব নয়, এটা ইন্ডিয়া মেবি ওদের বলা। কিন্তু দাদা, ওনারই এক বর্তমান বংশধর যিনি, হ্যাঁ, যাকে বলা হয় আমাদের যুব নেতা, যদি তার বয়সটা 60 ছুঁই, কিন্তু তিনি ভারত জোড়ো যাত্রা করলেন। কিন্তু সে এমনই ভারত জোড়ো যাত্রা করলেন যে হয়তোবা তার ফলটা কিন্তু তিনি নিজেও আদৌ বুঝতে পারলেন কিনা সন্দেহ। তাই পায়ে হেঁটে ঘুরলেও কত দূর অব্দি তাদের জ্ঞান চক্ষু, যেটা ভারতকে দেখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ভারতের জ্ঞান চক্ষু থাকা দরকার। ভারতবর্ষকে পরিব্রাজক যদি মানে রাজনৈতিকভাবে পরিক্রমা করেছেন, রাজনৈতিকভাবে, তাহলে সেটা মূলত প্রথম সারিতে রাখতে হবে বাল গঙ্গাধর তিলক আর মহাত্মা গান্ধী, প্রথম সারিতে। এদের পরের সারিতে আসবেন নেতাজি, এরা গান্ধীজির মতো বা বাল গঙ্গাধর তিলকের মতো ভারতবর্ষকে এনারাও চিনতে পারেননি, কারণ ভারতবর্ষকে যে ঘুরতে হবে, ভারতবর্ষের প্রত্যেকটা কোণায় যেতে হবে, সেটা যেতে পারেননি। সত্যি কথা বলতে, যতই সমালোচনা করি না কেন, মোহনদাস করমচাঁদ গান্ধী এবং বাল গঙ্গাধর তিলক এরা কিন্তু ভারতকে খুব ভালো মতন বুঝতে পেরেছিলেন, একদমই তাই, ভারতকে চিনেছিলেন। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে ভারতের আত্মাকে চেনাতে এদের দুজনের বিরাট রোল আছে। ওই যে দিদি বারবার বলি যে একটা মানুষের যদি আমি নিজে একটা নির্দিষ্ট চশমা পরে একটা রং দেখে যদি দেখি, তাহলে তার ব্ল্যাক সেটটাকেই দেখবো, কিন্তু তার হোয়াইট সেট নিয়েও আমাদের কথা বলতে হবে ডেফিনেটলি। তো যাই হোক, যেটাতে ছিলাম দিদি, যে এবার এই স্বাধীন ভারতের যারা শুরু করলেন রাজনৈতিকভাবে, যারা ক্ষমতায় এলেন, যাদের শাসনে আমরা শাসিত হয়েছি, আমাদের পূর্বপুরুষ শাসিত হয়েছে, তাদের কনসেপ্টের মধ্যে ভারতবর্ষটাই ছিল না। এবার ভারতবর্ষ ছিল না, অখণ্ড ভারত কোথা থেকে থাকবে? এবার তাদের এই যে ইন্টারন্যাশনালিজম, লিবারালিজম, সো কল্ড, এই সবের প্রতি তাদের যে প্রীতি, প্রেম, ভালোবাসা ছিল, সেটা করতে গিয়ে তারা ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের মূল সত্তাকে দিনের পর দিন জলাঞ্জলি উৎসর্গ করে গেছেন, জলাঞ্জলি দিয়েছেন এবং উৎসর্গ করেছেন, বলি দিয়েছেন ভারত মাতাকে। তো এর ফলস্বরূপ
যখন যখন ভারতবর্ষের কাছে সুবর্ণ সুযোগ এসছে, ইউনাইটেড নেশনসে সিকিউরিটি কাউন্সিলে ভারতের মেম্বার হওয়ার কথা, অফারটা ভারতের জন্য এলো, ইনি দিলেন এনার দোসর ভাই চীনকে। কি ভেবে দিয়েছিলেন আজ ভারত কি পেয়েছিল কেউ জানে না, আমাদের জানারও দরকার নেই ভারত কি পেয়েছিল। ভারত এটা পেয়েছে যে আজকে সর্বত্র ভারতের বিরোধিতাতে চীন সবার আগে ভেটো দেয়। চীন ভেটো দিয়ে আজকে পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছে, ভারতের বিভিন্ন শত্রু রাষ্ট্রকে বাঁচিয়ে রেখেছে। তো এবার এর ফলে কি হয়েছে দিদি, যে টানা প্রায় 70 বছর ধরে হয় কংগ্রেস, নাহলে কংগ্রেসের সমর্থিত, নাহলে কোনোভাবে যে সরকারগুলো রাষ্ট্রকে পরিচালনা করেছে তারা সর্বদা ছিল ভারত বিমুখ, ভারতের আত্মাকেই চেনে না এরা। এরা একটা ইউটোপিয়ান ধর্মনিরপেক্ষতা বলবো না, আমরা তো পন্থ নিরপেক্ষ ছোটবেলা থেকেই। ভারতবর্ষ বলে একম সদ বিপ্রা বহুদা বদন্তি, ওরা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শেখাবে। এদের যে সো কল্ড সেকুলারিজম, সে সেকুলারিজমের চশমা চোখে দিয়ে এরা এমন একটা জিনিস, একটা হাঁসচারু ভারতবর্ষ তৈরি করেছিল, যার না অর্থনীতি ঠিক ছিল, যার না রাজনীতি ঠিক ছিল, যার না সামরিক নীতি ঠিক ছিল, স্বরাষ্ট্রনীতি ঠিক ছিল, না তার পররাষ্ট্রনীতি ঠিক ছিল। কারণ নীতি নির্ধারণ করার জন্য যে আদর্শের ভিত্তিভূমি দরকার ছিল, সে আদর্শের ভিত্তিভূমিটা তো পুণ্যভূমি ভারতবর্ষ। যারা ভারতকে পিস অফ কেক মনে করে, পিস অফ কেক, যাকে নিজেদের উদরসাৎ করার জন্য নিজেদের ভোগ বিলাসের বস্তু হিসাবে ব্যবহার করে, তারা ভারতবর্ষের পররাষ্ট্রনীতি তো ঠিক করতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা বিগত দশকে দেখেছি যে ভারতবর্ষের জন্য তাদের বিষয়ে সমালোচনা পর্যালোচনা সেটা করার লোক আলাদা। আমি এখানে একদম স্পেসিফিক্যালি এই বিষয়টাতে আমার দৃষ্টিকোণটুকু রাখবো যে বিগত দশক ধরে আজকে ভারতবর্ষ যে পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সামরিক নীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নির্মাণের প্রক্রিয়া চলছে, যার বহু কিছু আমরা দেখেছি এবং বহু কিছু এখনো সামনে আসা বাকি, সেগুলো আসবে আগামী দিনে, যা আভাস পাওয়া যাচ্ছে, সেটি অভূতপূর্বই। কারণ অতীতে এটা হওয়া সম্ভবই ছিল না, হয়নি। এই অভূতপূর্ব পরিবর্তনের পিছনে আমরাই করেছি সেটা, অর্থাৎ আমরা, আপনি, আমি, আমাদের মতো সাধারণ ভারতবাসী যারা এই দেশটাকে কেকের টুকরো ভাবে না, যাদের কাছে এটা জন্মভূমি, এটা মাতৃভূমি, এটা পুণ্যভূমি, তো আমরা করেছি। নতুন কেউ আসেনি বাইরে থেকে করতে। আজ থেকে 70 বছর আগেও আমরা এটা করতে পারতাম, কিন্তু সেই শক্তি আমাদেরকে এটা করতে দেয়নি, যে শক্তি ভারতবর্ষকে ভারতবর্ষই ভাবেনি কোনোদিন। আজকে সেই শক্তি নেই বলে এটা হওয়া সম্ভব। আবারও যদি ভগবান না করুন আজকে যারা ভারতবর্ষকে ভারতবর্ষ বলে মানছে, সেই শক্তি যদি কেন্দ্রের সরকার থেকে দূরে সরে যায়, তাহলে আপনি অবাক হয়ে দেখবেন ভারত যে নীতিগুলো অবলম্বন করে আজকে পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ভারতবর্ষ আজকে গ্লোবাল লিডার। আফ্রিকাতে মসুর ডাল হচ্ছে, যে মসুর ডাল একটা সময় কানাডা থেকে আনতাম, ওই কানাডাতে মসুর ডাল বানিয়ে খালিস্তানিরা ওখান থেকে টাকা পেত, আর সেই টাকা দিয়ে আমাদেরকে মারতো, ভারতের এগেনস্টে ক্যাম্পেনিং করতো। সেই কানাডা থেকে এখন আর মসুরের ডাল আসে না আমাদের, সেই মসুরের ডাল এখন চলে গেছে শিফট হয়ে আফ্রিকা, এবং এতে আফ্রিকারও বিরাট উন্নয়ন। ভারত অনেক কম টাকাতে আরো ভালো মসুরির ডাল পাচ্ছে। আফ্রিকা ধন্য ধন্য করছে ভারতবর্ষ। এখন আফ্রিকা এখন ভারতবর্ষ ছাড়া কারো কথা শুনছে না। G20কে G21 বানানো, এই যে কত বলবো, এই যে পুরো চক্রটা, এই যে পুরো সিস্টেমেটিক এবং দীর্ঘমেয়াদী যে ভারতবর্ষের পরিকল্পনা, এর পিছনের কারণ একটাই দিদি, যে এটা কেক নয় যে তোমরা যখন খুশি যাকে খুশি কেটে দিয়ে চলে যাবে। এ বলবে চিকেন নেক কাটবো, ও বলবে এটা কাটবো, তোদের বাবার মাল কাটবি। ভারতবর্ষের দিকে যে চোখ এই মুহূর্তে উঠবে, সেই চোখ পশ্চিম থেকে হোক, পূর্ব থেকে হোক, সেই চোখ গেলে দেওয়া কোনো বিষয় নয় আমাদের পক্ষে। কি হয়, জিও পলিটিক্সের একটা সমস্যা হচ্ছে দিদি, যে আপনি অনেক ক্ষমতাবান, কিন্তু তারপরেও বহু জিনিস আপনাকে সহ্য করতে হয় শুধু আপনি বড় বলে, শুধু আপনার ক্ষমতা বেশি আছে বলে। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ভারতের বাইরে নিয়ে যায় আপনাকে। মেক্সিকো বরাবর আমেরিকার জন্য একটা বিরাট বড় হেডেক, কারণ আমেরিকার যত ড্রাগ কার্টেলিং হয় সেটা মেক্সিকোর মাধ্যমে হয়।
আমেরিকা এত বছর ধরে চেষ্টা করছে। আমেরিকা কোন সেই জর্জ ওয়াশিংটনের সময় থেকে আমেরিকা একটা স্বাধীন রাষ্ট্র। এখন মানে সুপার পাওয়ার শব্দটা আমেরিকার উপর থেকেই প্রথম শুরু হয়। সেই সুপার পাওয়ার কান্ট্রি মেক্সিকোকে জব্দ করতে পারছে না, পারে না কালকে গিয়ে বম্বিং করে মেক্সিকোকে একদম ডামাডোল করে দিতে। কই করছে? তাহলে কি আমেরিকা দুর্বল? মানে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে পররাষ্ট্র নীতি এরকম ভাবে হয় না। জিও পলিটিক্সের অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। ল্যাটিন আমেরিকার যে শক্তিগুলো আছে, মেক্সিকো তার মধ্যে অন্যতম। আপনি হয়তো জানবেন যে রাশিয়ার পরে পৃথিবীতে প্রথম বামপন্থী দল তৈরি হয়েছিল মেক্সিকোতে, যেটা বাঙালি ভদ্রলোক নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মানবেন্দ্রনাথ রায় করেছিলেন। সেটার নামও ছিল সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো। এবার মেক্সিকো, বলিভিয়া, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, আপনি এই পুরো ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আমেরিকা জুড়ে যান, সেখানে কিউবা, এগুলো হচ্ছে পুরো বামপন্থীদের দুর্গ একদম। এবার এই বামপন্থীদের দুর্গ, তার সাথে হচ্ছে জার্মানদের দুর্গও বটে। বিশেষ করে জার্মান যে নাৎসি যে শক্তি, তারা ল্যাটিন আমেরিকাতেই লাস্ট সেল্টার নিয়েছে, আর্জেন্টিনা বিশেষ করে। যারা কনস্পিরেসি থিওরিস্ট তারা বলে ওখানে নাকি হিটলারও ছিল। হ্যাঁ, তো যাই হোক, এবার যখনই কোনো ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে আমেরিকা এরকম কোনো কাজ করবে, সঙ্গে সঙ্গে কি হবে, ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলো একত্রিত হয়ে যাবে, সারা বিশ্বজুড়ে ক্যাম্পেনিং শুরু করবে, আমেরিকার বিজনেস হ্যাম্পার হবে, অনেক কিছু হয়। একটা দেশ চালানো এত সোজা নয়। আপনার আমার মতো স্টুডিওতে বসে বহু বড় বড় কথা বলতে পারি, রাষ্ট্র চালাতে গেলে মাথার চুল থাকবে না। রাষ্ট্র ভারত, আর যত আপনি বড় হবেন তত আপনার ভার বেশি হবে, তত আপনাকে সাবধানে চলতে হবে। কিন্তু যখন চলবেন আপনি, সেই পদক্ষেপটা হাতির পদক্ষেপ হবে, পায়ের নিচে যে আসবে পিষ্ট হয়ে মরে যাবে। এই যে পিপিলিকাগুলো, বিশেষ করে বাংলাদেশে বসবাসকারী যে পিপিলিকাগুলো ফরফর ফরফর করে, যেগুলো আপনি বললেন হাস্যকর, মানে চরমতম হাস্যকর। হ্যাঁ, এটাও ঠিক। আমি এরকম বহুজনকে দেখি, নবনীতা চৌধুরী আছেন, আরও বেশ কিছু আছেন, আপনার ওই দিয়ে নাম ভুলে যাচ্ছি, বেশ র্যাশনাল কথাবার্তা বলেন, র্যাশনালিস্টিক অ্যাপ্রোচ আছে। বাংলাদেশ আমাদেরই তো তারা জিন, আমাদেরই তো ডিএনএ, সব তো ভাই বোনই ছিলাম কয়েকটা পুরুষ আগে আমরা। এখন তাদের র্যাডিক্যালাইজড হয়ে গেছে, তারা কি করা যাবে? কিন্তু যারা র্যাডিক্যালাইজড হয়নি, যাদের মধ্যে এখনও সেই ওই ভয়েসটা আছে, ওই কারেক্ট ন্যারেশনটা যারা বুঝতে পারে, তারা, যেমন আজিজ চৌধুরী নামটা মনে এলো, তো মানে আমি তাদের দোস্ত মতো ফলো করি, আমি দেখি তাদের, শুনি যে না, ভালো লাগে যে এখনো ভয়েস আছে, তারা ভাবছে। কারণ দেখুন, বাংলাদেশ আজকের বাংলাদেশ, কিন্তু এই জায়গাটা তো বড় বড় একটা টার্মোইল জায়গা। এই যে আরাকান নিয়ে সমস্যা, এই যে মগ দস্যুদের নিয়ে সমস্যা, এটা তো আজকের ভারতের তৈরি, ইংরেজদের তৈরি, মুঘলদের তৈরি সমস্যা না। এই সমস্যা তো ঐতিহাসিক সমস্যা। এই চট্টগ্রাম, ওখানে যে চাকলা উপজাতি জনজাতি, তাদের সঙ্গে যে মূল চাকমা সম্প্রদায়, বৌদ্ধ, তাদের সঙ্গে যে মূল তরাইয়ের যারা, অর্থাৎ সমতলের যারা, তাদের যে দ্বন্দ্ব, এই সব তো পুরনো হিস্ট্রি, বহু পুরনো। আপনি মার্কেন্ডীয় পুরাণে পর্যন্ত এর উদাহরণ পাবেন, যেখানে আপনার ওই মার্কেন্ডীয় পুরাণের ওই ঋষি, যে ঋষির আশ্রমে, মার্কেন্ডীয় মুনি যে আশ্রমে আর কি ওই রাজা যাচ্ছে, আর সেখানে তাকে বলছে, নামটা ভুলে যাচ্ছি, এই চট্টগ্রামেই তার আশ্রম, নামটা খুব ফেমাস নাম, মনে আসছে না এই মুহূর্তে। তো এইসব, অর্থাৎ একটা এই ধরনের বিষয় বরাবর আমাদের এই বাংলা, অবিভক্ত বাংলা, একটা বলতে পারেন প্ল্যাটফর্ম ছিল, যেখানে বিভিন্ন রকমের মানুষ এই ট্রেনে এসে মিশে গেছে। দিয়ে এখানকার আমাদের যে এথনিক স্পেকট্রামটা, সেটা অনেক বড়। আমাদের মতো এত ভ্যারাইটি খুব কম জায়গাতে আছে। আপনি তামিলনাড়ুতে এত ভ্যারাইটি পাবেন না, এত এথনিসিটি ওয়াইজ ভ্যারাইটি আপনি তামিলনাড়ুতে পাবেন না, বিহারে পাবেন না, উত্তরপ্রদেশের মতো বড় স্টেটে পাবেন না, মধ্যপ্রদেশে পাবেন না, আপনি সর্বাধিক এখানে পাবেন। আমাদের মতো এত সংখ্যক এসসি এসটি, বিভিন্ন রকমের ডিভিশন আপনি ভারতবর্ষের কোনো স্টেটে পাবেন না, বাংলাতে পাবেন। আর আপনি যদি অবিভক্ত বঙ্গ ধরেন, সেখানে পাবেন। এটার কারণ কি? এটারও তো, এটা হিস্ট্রিকে তো পর্যালোচনা করার পদ্ধতি হচ্ছে র্যাশনালিটি, যে এত যে দ্বন্দ্ব, আমরা কেন একটা ইউনিট হতে পারিনি, আমরা কেন একরকম চিন্তা আমাদের হয়নি, হবে কি করে? কারণ এখানে অনেক রকম এথনিসিটি সম্পন্ন মানুষেরা এখানে এসেছিল, একটা সমৃদ্ধ নগর ছিল, সমৃদ্ধ ব্যবস্থা ছিল এখানে, কোনো এক সময় তাম্রলিপ্ত ছিল, এখানে গঙ্গারেরই সভ্যতা ছিল।
সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসতো। আজকে ধরুন একটা বড় সিটি যদি হয়, আপনাদের আশেপাশে কল্যাণী আছে, আরো বড় সিটি আছে, সেখানে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় কত দূর দূরান্তের মানুষ, আপনি চেনে নিন উড়িষ্যার জাজপুর থেকে, ওই মধ্যপ্রদেশের সম্বল থেকে, এখান থেকে সেখান থেকে লোক এসে এখানে চাকরি করতে এলো। তারপরে সে তার বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বিয়ে করলো, বাচ্চা কাচ্চা হয়ে গেল, তার ছেলে মেয়ের আধার কার্ড ভোটার কার্ড সব এখানে হতে শুরু করলো, তারা এখানকারই বাসিন্দা হয়ে গেল। কিন্তু তাদের আনা সংস্কৃতি, তাদের রুট আলাদা। হ্যাঁ, এই যে বিভিন্ন রুটের মানুষ এসে একটা জায়গাতে চলে আসে, একটা কসমোপলিটন কালচার গড়ে ওঠে, এটা বাংলাতে ঐতিহাসিকভাবে হয়ে আসছে। ওই জন্য বাংলার সংস্কৃতিও ভীষণ সমৃদ্ধ। দেখুন, যখন আপনি দ্বারকে রুদ্ধ করে দেবেন, জানলা দরজা বন্ধ করে দেবেন, তাহলে বাইরের বাতাস প্রবেশ করবে কি করে? আপনি এখানে একটা কৃত্রিমভাবে এসি চালিয়ে আপনি মনে করতেই পারেন যে এটাই সব পৃথিবীর, কিন্তু এটা তো পৃথিবী না। বাতায়নের আগল যখন আপনি খুলে দেবেন, তখন সেখানে বাতাস আসবে, তখন আপনি বুঝতে পারবেন আসলে পৃথিবীটা কিরকম। তো একটা এই কসমোপলিটন কালচার হওয়ার ফলে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি গড়ে উঠেছে, কিন্তু আমাদের ঐক্য গড়ে ওঠেনি কখনো। তো বাংলাদেশের যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ আছেন, এবং আমার বিশ্বাস যে আজও বহুলাংশ মানুষ এইরকমই ভাবেন, ভারতবর্ষ তাদের কখনোই তারা ভারতবর্ষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন না। কারণ ভারতবর্ষ তার প্রতিদ্বন্দ্বী হলে তাহলে ক্ষতিগ্রস্ত হতো। বাংলাদেশ আগামী আরো 5000 বছর পরেও ভারতবর্ষের প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, সে ক্যাপাবিলিটিই নেই। কারণ একটা রাষ্ট্র সমৃদ্ধ হয় তার কসমোপলিটন কালচার থেকে। সমস্ত রকম সংস্কৃতির মেলবন্ধন যেখানে থাকে, সেখানেই নতুন নতুন জিনিস বেরিয়ে আসে। ওই জন্য ভারতবর্ষের মিসাইলম্যান হতে পারেন ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের মিল্কম্যান হতে পারেন একজন সিরিয়ান খ্রিস্টান ডক্টর কুরিয়ান, ভারতবর্ষের সব থেকে সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারেন একজন পার্সি জামশেদজি টাটা। এটা সম্ভব কারণ ভারতবর্ষ সেই কালচারটাকে ধরে রেখেছে এবং আজন্ম লালন পালন করে রেখেছি আমরা। এবং আমাদের যারা শত্রু, সো কল্ড চীন, এনিমি নট ফ্রেন্ড, রাইট, তারাও কিন্তু ভারতবর্ষের এই শক্তিটার ব্যাপারে সচেতন, এবং আমাদের চাইতে বেশি সচেতন, অনেক বেশি পড়াশোনা করেন তারা বিষয়টা নিয়ে। আপনি যদি কখনো এটা আমাদের অনেক দর্শক জানেন না, মানে আমি জানি না যে আমাদের কত ডিটেল আমাদের কাস্ট সেকশনস বিভিন্ন আছে। ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও একদম গুছিয়ে যে আর্কাইভে যে রেকর্ড নেই, তার থেকে বেশি রেকর্ড পাবেন আপনি joshua.org-তে চলে যান, জোশুয়া প্রজেক্টে। আপনি অবাক হয়ে দেখবেন ওরা আমাদের প্রত্যেকটা কাস্ট সাবকাস্ট নিয়ে কি ইন ডিটেল কাজ করেছে। কারণ ভারতবর্ষকে ভাঙতে হবে, তো ভারতবর্ষকে ভাঙতে গেলে, ভারতবর্ষের ভিতরে পেনিট্রেট করতে গেলে, আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাতে গেলে তো আগে আমাদের চিনতে হবে। ওরা খুব মন দিয়ে কাজটা করছে। এই জন্য মানে একটা অফ টপিক একটা কথা আসছে যে প্রথমে একজন আমাদের খুব বিখ্যাত একজন রাজনীতিবিদ তিনি বলেছিলেন যে কাস্ট সেন্সাস দরকার, কাস্ট সেন্সাস দরকার। উনি কিন্তু বলেছিলেন জোশুয়া প্রজেক্টের একজন মাথার, তার কথাতেই এসে উনি কথাটা বলেছিলেন যে কাস্ট সেন্সাস করব। বাট থ্যাঙ্কফুলি ইন্ডিয়ান যারা ব্যুরোক্র্যাট রয়েছে, আমি রাজনীতিবিদ বলবো না, ব্যুরোক্র্যাটরা কিন্তু ব্যাপারটা ধরতে পেরে সরকার কিন্তু বললো না, কাস্ট সেন্সাস ভাই আমরাই করব। একদমই তাই। দিদি, এই নীতিটাকে কনক্লুড করি তো, ওই জন্য ভারতবর্ষের পররাষ্ট্রনীতি নিয়ে যারা এই মুহূর্তে আনন্দিত, আমাদের মতো ভারতবাসীরা, তারা আনন্দিতই থাকবো। আর আনন্দ যাতে দীর্ঘদিন বজায় থাকে তার দায়িত্বটাও গণতন্ত্র, যেহেতু গণতন্ত্র কেমন চলবে সেটা ঠিক করার দায়িত্ব আমাদের। আর যারা দুঃখিত, অর্থাৎ যারা প্রচণ্ড বেশি পরিমাণে, যাদের দেহ ভারতবর্ষে আত্মা পাকিস্তানে পড়ে থাকে, যাদের দেহ ভারতবর্ষে আত্মা বাংলাদেশে পড়ে থাকে, তারা দুঃখিত হবে, এটা খুব স্বাভাবিক। তো তাদের আরও দুঃখ পাওয়ার কারণ আগামী দিনে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহই নাই। কিন্তু তারা দুঃখ পেলেও ভারতবর্ষ নীতির পথ থেকে সরে আসবে না, কারণ এই নীতির পিছনে যে আদর্শ কাজ করছে সে আদর্শ শাশ্বত। সারা পৃথিবীকে ডিস্ট্রয় করে এসেছে যারা, তারা ভারতবর্ষে মুখ থুবড়ে পড়েছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে ইসলামিক বা খ্রিশ্চান শক্তি যেখানে একবার প্রবেশ করেছে সেখানে তার সংস্কৃতি এখনো রয়েছে। চলে যান আপনি পৃথিবীর প্রাচীন থেকে প্রাচীনতম সভ্যতাতে, মেক্সিকো সব ধ্বংস, মেক্সিকোর জাতীয় ভাষা স্প্যানিশ, ব্রাজিল তার জাতীয় ভাষা পর্তুগিজ। ওমা, যারা ওদেরকে শাসন করলো, যারা ওদের পূর্বপুরুষকে নির্বিচারে হত্যা করলো, তাদের ভাষা তাদের সংস্কৃতি দিয়ে ওরা আজকে লাফালাফি করছে। ভারতবর্ষে এরা পারেনি, তো ভারতবর্ষের নীতি থাকবে দিদি। তাহলে আমাদের একটাই কথা, যে আমাদের আজকের এপিসোডের একটা লক্ষ্য ছিল যে
আমাদের ভারতবর্ষটা আদতে কি সেটা একটুকুনি চেনবার চেষ্টা করুন। দেখুন, যে ঘটনাটি ঘটেছে আমাদের লাস্ট যেটা পহেলগামে যে অ্যাটাকটা হলো, আমি বলবো আপনারা মুখোশটাকে দেখেছেন, পাকিস্তানকে দেখেছেন, তো তার পেছনে একটা মুখ রয়েছে। সেই মুখটা কারা হয়তো বা এই এপিসোডের পরে অনেকের কাছে স্পষ্ট হয়ে যাবে। এবং কেন তারা চেষ্টা করেছে, তাদের একটি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ভারতকে দুর্বল করা, ভারতকে ভেতর থেকে ভেঙে দেওয়া। আজকের এপিসোডটি কেমন লাগলো সেটা অতি অবশ্যই আপনারা জানান এবং নিজেদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে পরে একটুখানি লাইক, শেয়ার এবং অ্যাক্রোপলিস ভারতকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই ইতি। নমস্কার।